নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি। আপনারা জানেন দেশের নির্বাচনী প্রক্রিয়া চলছে, নির্বাচন ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। আর এই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া যখন প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গেল, তারপর এই লোকসভা নির্বাচনের একাধিক বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা কি? ভোটের শতাংশ নিয়ে। এতদিন যে আলোচনাটা আমরা করছিলাম যে ভোটের শতাংশ কেন কমলো, মানুষ কেন ভোট দিতে চাইছেন না, বা মানুষ কি ভোট দেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে চাইছেন, কেন 60% ভোট পড়লো গোটা দেশে দুটো ফেজে, তা নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু গত পরশু দিনের পর থেকে আলোচনাটা পাল্টে যায়। আলোচনাটা হচ্ছে এখন যে ভোট শতাংশ হুট করে বাড়লো কি করে। আবার নির্বাচন কমিশন, যা আমরা দেখে থাকি প্রতি নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচন কমিশন বিকেলে নয়তো বা রাতের দিকে তাদের ফাইনাল টার্নআউটের যে ফিগার, ফাইনাল টার্নআউটের যে সংখ্যা পরিসংখ্যান রাজ্যভিত্তিক, তা তারা আপলোড করেন তাদের সাইটে। কিন্তু প্রথম দফার ভোট যখন 19 তারিখে হলো, সেদিন রাতের বেলায় যে টার্নআউটের ফিগারটা তারা আপলোড করেছিলেন সেটা 60% কাছাকাছি। অদ্ভুতভাবে 26 তারিখেও ভোট পড়ে 60%-এর কাছাকাছি। কিন্তু 11 দিন পর গত পরশু দিন নির্বাচন কমিশন যখন ভোট শতাংশের হিসেবটা আপলোড করলেন, 6% ভোট বেড়ে গেছে। মানে এটা কি হাওয়া থেকে এলো? বা নির্বাচন কমিশন কেন তৎক্ষণাৎ 11 দিন আগে বা 2-3 দিনের মধ্যে সে টার্নআউটের সংখ্যা জানায়নি? আর সবচাইতে বড় বিষয়, নির্বাচন কমিশন তাদের প্রেস মিট করার কথা, তারা কোনো প্রেস মিটও করেননি। যে কি কারণে এই ভোট শতাংশ কিভাবে বাড়লো, বা কোথায় খামতি ছিল, কোথায় গলদ ছিল, কোথায় তাদের ভুল ছিল, সেগুলো নিয়েও বলেননি। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের এই টার্নআউটের ফিগার 11 দিন পরে যখন তারা বাড়িয়ে দেখালো বা বেড়েছে বলল তারা, তখন কিন্তু সেটা নিয়ে বিরোধীদের মধ্যে প্রশ্ন শুরু হয় যে 11 দিন পরে কেন বাড়লো। 11 দিন আগে অর্থাৎ 19 তারিখের পরে আমরা ধরে নিতাম 2 দিন, আর এখন তো সবটাই ডিজিটাল যুগ, সবটাই অত্যাধুনিক। এবং এই নির্বাচনকে নিয়ে নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার গোটা দেশের যিনি, তিনি তো ঘটা করে সাংবাদিক সম্মেলন করেছিলেন। সাংবাদিক সম্মেলনে একাধিক শায়েরি বলেছিলেন। তো আজ হঠাৎ এই ভোট পার্সেন্টেজ বাড়লো, পেছনের কারণটা কি? মানে কোন কোন জায়গায় খামতি ছিল সেটা প্রশ্ন, তা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনা করতে অনলাইনে জুড়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময়দা, একটা মূল বিষয় যেটা আপনার কাছে জানতে চাইব, আমি ফিগারটা যদি বলি, এখন প্রথম দফার ভোটের টার্নআউট ফিগার রয়েছে 66.14, 66.14। দ্বিতীয় দফার টার্নআউট হচ্ছে 66.71%। সেখানে মেল ভোটারের টার্নআউট 66.22%, আর ফিমেল ভোটারের ফার্স্ট ফেজে টার্নআউট হচ্ছে 66.07, আর থার্ড জেন্ডারের টার্নআউট হচ্ছে 31.32%। আর ফেজ 2-তে 66.99% মেল ভোটারের টার্নআউট, ফিমেল ভোটারের টার্নআউট 66.42%, আর থার্ড জেন্ডারদের ভোটের টার্নআউট হচ্ছে 23.86%। এই যে ফেজ 1 এবং ফেজ 2, এই যে ভোটের পার্সেন্টেজটা বাড়লো, কিভাবে দেখছেন আপনি? মানে এত ডিজিটাল আমরা, এত অত্যাধুনিক, এত কিছু আমাদের কাছে এখন সরঞ্জাম রয়েছে, ভোট করাতে গিয়ে এত খরচা হচ্ছে, এত খরচা করছে নির্বাচন কমিশন, তারপরেও এই 6% ভোট বেড়েছে সেটা জানাতে 11 দিন কমিশনের, বা সেটা নির্বাচন কমিশনের জানতে যে ভোট শতাংশ 6% বেড়েছে, 11 দিন সময় লেগে গেল। কি বলবেন?
না, প্রথমে যে মানে ইলেকশনে 19 তারিখ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে তার যে ধরুন লোকসভা ক্ষেত্রে ভোট হয়েছিল, সেই 102 লোকসভা ক্ষেত্রের ভোটের প্রত্যেকটা মানে লোকসভা ক্ষেত্রেরই টার্ন আউট কত সেটা ইলেকশন কমিশন কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করেনি। এটা 19 তারিখেও করেনি। 26 তারিখে যে 88টা লোকসভা ক্ষেত্রের ভোট হয়েছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রেরই আপনার টার্ন আউট কত সেটা প্রকাশ করেনি। একটা এভারেজ তারা দিয়েছেন, মানে এভারেজে 2019 থেকে এভারেজে এবার দেখা গেল যে তাদের প্রথম যখন ইলেকশনটা হলো 19 তারিখ এবং 26 তারিখে দুটো পাতে, তাতে এভারেজ দেখা গেল 2019-এ তাদের ভোটের ডিফারেন্সটা, ভোট পার্সেন্টেজ করার যে ডিফারেন্সটা গড়ে সেটা 9% উপরে চলে গেল। মানে 2019-এ আপনার ফার্স্ট পেজে ভোট পড়েছিল 69.2%, আর সেকেন্ড পেজে ভোট পড়েছিল 69.24%। 9% উপরে আপনার প্রথম ভোট পড়ার পরে যে টার্ন আউটটা আমাদের দেখালো ইলেকশন কমিশন, সে তাতে 9% উপর ভোট কম পড়েছিল। আর ফার্স্ট রাউন্ডে ভোট কম পড়ার পরেই বিভিন্ন যে মিডিয়া গভর্নমেন্টের পক্ষে সাধারণ ক্ষেত্রে যুক্তি হাজির করে থাকেন, তাদের মধ্যে প্রমুখ যারা মানে বিশ্লেষণ করেছেন ইলেকশনে, তাদের বেশ কিছু কারণ তারা বলেছেন যে কি কারণে ভোটটা কম পড়েছে, মানুষ কেন কম ভোট দিয়েছে। 10 বছরের শাসনের ফলে মানুষের একটা তীব্র অনীহা, ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে একটা তীব্র অনীহা দেখেছে, সেটা একটা মূল বিষয়। কিছু ইস্যু তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে রুলিং পার্টির যে ইস্যুগুলো তারা তুলেছিলেন, মূলত সাম্প্রদায়িক যে ধর্মীয় যে বিষয়গুলো, সেগুলো যে ক্লিনজ করে নি এটা স্পষ্টভাবে তারা বলেছিলেন। তারপরে দেখা গেল যে এই যে মানে টার্ন আউটটা যে কমে গেল, সেই কমে যাওয়াটা গভর্নমেন্টের ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন হলো। গভর্নমেন্টের পারফরমেন্স, গভর্নমেন্টের মানে রুলিং পার্টির পক্ষে জিতে আসাটার ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন চলে গেল যে এই সরকারের বিরুদ্ধে মানুষ তার রায়টা দিয়েছে, সম্ভবত প্রথম 2 রাউন্ডে 2টা ফেজে আর কি। আর সেটা আপনি দেখবেন সুপ্রিম কোর্টে একটা ওই সময়ই সুপ্রিম কোর্টে একটা মামলা চলছিল, জনস্বার্থ মামলা, সেটা ছিল ভিভিপ্যাট এবং ইভিএম এর 100% ভিভিপ্যাটের কাউন্ট একসাথে করতে হবে। কিন্তু তারা 2 দিনের হিয়ারিং পরে সেটাকে বাতিল করে দেন, একদম পুরা বাতিল করে দিলেন। যে ইলেকশন কমিশন যে মানে বিষয়গুলো বলেছে তাতে তারা স্যাটিসফাইড, আর কিছু তাদের কাছে আপনার নির্দেশিকা দিয়েছেন এটা করার জন্য। তো সেদিক থেকে দেখা যাচ্ছে যে মানে ভোটে যে একটা মানে দুর্নীতি করা যাবে, ভোট যে চুরি করা যায়, ভোট যে লুট করা যায়, সেটাকে আপনার আইনিগতভাবে বৈধতা দেওয়ার জন্য ভিভিপ্যাট এবং ইভিএম এর একসাথে কাউন্টটা করা হলো। আর এই রায়ের পরেই কিন্তু আপনার ইলেকশন কমিশন আপনার 30 তারিখে জনমতের চাপে, মানে জনমতের চাপে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সমস্ত কিছুর মধ্যে যখন আপনার এই চাপটা পড়েছে, তখন কিন্তু তারা বাধ্য হয়েছে এটা প্রকাশ করতে। আর সেই ক্ষেত্রে এটা দেখা গেছে যে মিনিমাম তারা 9%-এর উপর যেখানে তাদের ঘাটতি ছিল, সেটা আপনার 6%-এ তারা নামিয়ে এনেছে, 6% তারা বৃদ্ধি করে দিয়েছে। সেদিকে বলা যায় ভোটে এই সরকারের ক্ষেত্রে যে বিরোধিতার যে ছাপটা পড়েছিল, বিরুদ্ধে যে ভোটটা পড়েছিল, সেটাকে একটা মেকআপ করার জন্য, ক্যামোফ্লেজ করার জন্য, মানে একটা মানে আই ওয়াশ করার জন্য তারা এটা দিচ্ছেন। এটা তারা স্পষ্টভাবে করতে পারেন, এটার কোনো গুরুত্ব সাধারণভাবে সমস্ত রাজনৈতিক দলের কাছে, অপোজিশনের কাছে সে অর্থে নেই। কারণ এই কারণে নেই যে 190টা যে মানে মিনময়দা এখন তো ঘাটতিটা 3% নামালো, মানে কমিশন নিজেদের এই জায়গাটা বোঝানোর চেষ্টা করলেন যে মানে হ্যাঁ ভোটটা ভালোই হয়েছে, আগের তুলনায় যে ঘাটতিটা হয়ে গেছিল সেই ঘাটতিটাকে একটু কম করিয়ে দেওয়া, কম করে দেন। আর ভোটটা যে আপনার কম পড়েছে সেটাকে তো আপনার 11 দিন পরে আপনার এই 102টা বা 190টা সিটের কম্পাইল করে, ডাটা কম্পাইল করে 11 দিন সময় লাগার কথা। এটা মাদাতার আমলের ভারতবর্ষ না, অনেক বেশি আধুনিক। বলেছেন ডিজিটাল সমস্ত কিছু এখন মানে ইন্টারনেটের মাধ্যমে চলে। আপনি একটা পুলিং স্টেশন পর্যন্ত সমস্ত তার যে পর্যবেক্ষণ, তার যে মানে ভোটিং থেকে শুরু করে সমস্ত কিছুই আপনার নেটের মাধ্যমে আপনার নিয়ন্ত্রণ করা হয়। এদিক থেকে বলছি এটা তার জন্য মনিটরিং করার জন্য পর্যন্ত একটা মানে রুম থাকে, যে জায়গায় বসে রিটার্নিং অফিসাররা সমস্ত কিছু পর্যালোচনা করতে পারেন, দেখতে পারেন। সেদিক থেকে বলছি যে এ তো আধুনিক ব্যবস্থা সম্পন্ন জায়গাতে 11 দিন লাগাটা, এটার পেছনেই তো একটা আপনার
প্রচন্ড একটা প্রশ্ন চিহ্ন যে 11 দিন কেন লাগলো, আর 11 দিন পরে একদম মানে 6% ভোট আপনার জাম করে পড়ে গেল, জাম করে চলে এলো। সেটা তো হয় না, কারণ আপনি নর্মাল কোর্সেই যে আমরা ভোট করে সাধারণভাবে আপনি ধরুন ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ারে 3-4 ঘন্টা থেকে 18%, 19% ভোট পড়ে সাধারণভাবে আমরা যে পোলিং স্টেশনে যে বলতে হয়। আর এই ক্ষেত্রে আপনি দেখুন 6% ভোট অটোমেটিক্যালি আপনার বেড়ে গেল। আর সেক্ষেত্রে কোথাও ক্ষেত্রে কোনো ক্ষেত্রে তো আপনি দেখুন সেটা 2.5% ভোটে নামিয়ে এনেছে, মানে আপনার ফার্স্ট রাউন্ডের ভোটের সাথে, ফার্স্ট ফেজের ভোটের সাথে 2019-এর যে ডিফারেন্সটা সেটা আপনার 2.5-এ চলে এসেছে। সেদিক থেকে বলছি এটা আপনার তাদের একটা সচেতন ভাবে, কারণ ইলেকশন কমিশন সাধারণভাবে আমরা যেটা দেখি ইলেকশন কমিশনকে করা হয় মানে যাতে দুই পক্ষের যে ইলেকশনের যে মানে ম্যাচ খেলার ক্ষেত্রে রেফারি থাকে, ফুটবল ম্যাচে একজন রেফারি থাকে, ক্রিকেট ম্যাচে একজন আম্পায়ার থাকে। ইলেকশনের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনটা 50-এর দশক থেকে শুরু করা হয়েছে যাতে নির্বাচনটাতে উভয় পক্ষ যাতে কোনোভাবে মানে পক্ষপাতপূর্ণ ভাবে যাতে কোনো কিছু না হয়, রুলিং যারা শাসনে থাকেন তাদের ক্ষেত্রে যাতে এটা না যায়, ব্লেমটা যাতে না যায়, সেই জন্য এই ধরনের একটা স্বয়ংসহায়তা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে। টিএন সেশন ছাড়া ভারতবর্ষের বাকি যে ইলেকশন কমিশন গুলি ছিল সেই সমস্ত কমিশন গুলি আপনার পক্ষপাতপুষ্ট ভাবেই থেকেছে। আর ইদানিং কালে সেই সমস্ত গুলি দেখা যায় যে আপনার ইলেকশন কমিশনের কাছে অপোজিশনের বিষয়গুলি সবচেয়ে বেশি আপনার মনে হয় ভারী পড়ে থাকে ইলেকশন কমিশনের কাছে। আর রুলিং পার্টির যা কিছু আছে মডেল কোড অফ কন্ডাক্ট যদি তারা চূড়ান্ত ভাবে ভায়োলেটও করে থাকেন, তারপরেও কিন্তু আপনার কোনো তারা ছাড়ই দিয়ে থাকে। আপনি দেখুন একজন ক্যান্ডিডেট মানে দাঁড় করেছেন কর্ণাটক, 300-400-র উপরে তার মানে মলেস্টেশনের অভিযোগ আছে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের, উনি দেশ ছেড়ে চলে গেলেন। এই ইলেকশনে ইলেকশনের পরিস্থিতিতে দেশ ছেড়ে যাওয়া, ইলেকশন কমিশনেরও রুল নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও কোনো রুল নেই তাকে আটকানো। এমনিতেই ভারতবর্ষ থেকে যারাই অপরাধী, আর্থিক অপরাধী আর যাই অপরাধী সব পালিয়ে যাচ্ছে ইলেকশনের সময় আপনার পালিয়ে। এই যে ইলেকশন কমিশনের যে রুল আমরা দেখি, আপনি শুধু ভারতবর্ষের জন্য, আমি ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যেও যদি দেখি, আপনারা দেখেছেন, আপনি 19 তারিখও দেখেছেন, 26 তারিখও দেখেছেন, প্রিসাইডিং অফিসারকে 3 দিন পরে কেস দর্জ করা হলো, তারপরে আপনার নন বেইলেবল কেস দেওয়া হলো, তারপরে সাথে সাথে বেল পেয়ে গেল। এইসবের আপনি কি না শুধু ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন? তাদেরকে তারা প্রদ্যুৎ কিশোরকে তো শোকজ করেছেন, এটা ইলেকশনের দিন আড়াইটার মধ্যে জবাব দেওয়া। ইলেকশন তো হয়ে চলছে, কন্টিনিউ প্রসেস, ইলেকশন 7টা থেকে শুরু হয়ে গেছে, আর আরেক মিনিস্টারকে কোনো তারা শোকজও শো করেনি। সেদিক থেকে বলছি যে ইলেকশন কমিশনের যে মানে ইলেকশন পরিচালনা করার ক্ষেত্রে যে মানে পক্ষপাতপুষ্ট যে আচরণ, সেটা এবার মানে একদম স্পষ্ট ভাবেই দেখা গেছে। সেদিক থেকে বলছি ইলেকশন কমিশন এই যে ডাটাটা প্রকাশ করেছে সেটা জেনারেল একটা আই ওয়াশ করে দিয়েছে, রুলিং পার্টি যাতে স্যাটিসফাইড থাকে যে আমরা আপনাদের পক্ষেই সার্ভিস দিচ্ছি, আপনাদের ভোট শেয়ার কমেনি। এই যে একটা লো কনফিডেন্স র্যাঙ্কস এন্ড ফাইলের মধ্যে তৈরি হওয়ার বিষয় ছিল, সেটাকে কিছুটা মিনিমাইজ করার জন্য এই আই ওয়াশটা দেওয়া হয়েছে। তার জন্য বলছি সেটা যদি ইলেকশন কমিশন সাইমালটেনিয়াসলি একই সাথে তারা আপলোড করবে যে 190টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে কত টার্ন আউট হয়েছে, সেটা যদি তারা আপলোড করতো সেটা তো একটা স্পষ্ট হতে পারতো, কিন্তু সেটা তারা করেনি। এটা হচ্ছে রুলিং পার্টির পক্ষে দাঁড়িয়ে একটা সন্তুষ্টির বার্তা কর্মী বাহিনীর কাছে যে আমাদের ভোট কমেনি, আমরা আবার সরকারে আসছি, এই ধরনের একটা পজিটিভ সে দেওয়ার চেষ্টা তারা করেছে। মানে আপনি কি বলছেন এই জায়গা থেকে নির্বাচন কমিশন কোথাও চেষ্টা করছে মানে দুটো ফেজের নির্বাচনের পর বিরোধীরা এবং বিশেষ করে রাহুল গান্ধী যে কথাটা বলছেন বুঝে গেছে তিনি আর ক্ষমতায় আসছেন না দুটো নির্বাচনের পর, তো আপনি কি বলছেন যে সেই জায়গাটা যে রাহুল গান্ধীর যে বক্তব্যটা রাখছেন এবং বিজেপি সেখান থেকে মরালি ওরা ভেঙে পড়েছে এবং সেই মরাল ভেঙে পড়াটার মানে ব্রেকআপ দিতে নির্বাচন কমিশন ভূমিকা নিচ্ছে? নির্বাচন কমিশন ভূমিকা নিচ্ছে। আপনি দেখুন না, এই যে তিনটা ঘটনা ঘটলো, আপনি একটা দেখুন আপনার গুজরাটে ঘটলো, হ্যাঁ, মধ্যপ্রদেশে ঘটলো, যে ক্যান্ডিডেটকে আপনার উইথড্র করতে হলো, ক্যান্ডিডেট উইথড্র করে দিল, উইথড্র করে রুলিং পার্টির মধ্যে জয়েন করে দিল। একটা ক্যান্ডিডেট যখন দাঁড়ায় মানে ন্যাশনাল পার্টির ক্যান্ডিডেট,
তার উপর যে প্রেসার ক্রিয়েট করা, সেই যে প্রেসার ক্রিয়েট, পলিটিক্যাল যে প্রেসার, সেটা কি ইলেকশন কমিশনের আওতার মধ্যে পড়ে না? যে ক্যান্ডিডেটকে মানে সিকিউর করা, যে দাঁড়িয়েছে তাকে সিকিউর করা, সে তার আগেই আপনি দেখুন ক্যান্ডিডেট, এইটা ভারতবর্ষে প্রথম, যে ভারতবর্ষে এর আগে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি, যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সেই ক্যান্ডিডেটকে প্রেসার দিয়ে উইথড্র করে রুলিং পার্টির মধ্যে তাকে সামিল করে নিয়েছে। আপনি দেখুন ত্রিপুরার যিনি ইনচার্জ ছিলেন, বর্তমান রুলিং পার্টির যিনি ইনচার্জ ছিলেন ফ্রম 17-18 সালে, উনার গাড়ি করে আপনার মধ্যপ্রদেশের ইন্দোরের ক্যান্ডিডেট, কংগ্রেসের ক্যান্ডিডেটে চলে আসছে, তাকে নিয়ে চলে আসছে। আপনি দেখুন এই যে একটা মানে সিচুয়েশন ভারতবর্ষের ক্ষেত্রে, ইলেকশনের ক্ষেত্রে, এর আগে এটা এই ধরনের ঘটনা কখনো দেখা যায়নি। তার জন্য বলছি এটা একটা প্রেসার, যে আপনি দেখুন ইলেকশন ছাড়াই তারা সিট জিতে যাচ্ছে, ইলেকশন না করেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইলেকশনে জেতার যে কৌশল তারা নিচ্ছে। ইলেকশনে জেতার পরও, অ্যাসেম্বলি ইলেকশনের জেতার পরও আপনি দেখবেন অ্যাসেম্বলি ইলেকশনের জেতার পরও তারা এমএলএদের ভাঙিয়ে মিনিস্ট্রি করেছে। এস্টাবলিশ 17 মাসের একটা সরকার, সেই সরকারকে ভেঙে আবার তারা সরকার করেছে বিহার। সেই ধরনের প্রচুর ঘটনা আছে প্রত্যেকটা জায়গায়, তার কাছে কিন্তু এগুলি একটা মেশিনারি। আর ইলেকশনের পিরিয়ডে যখন এই কাজগুলি বলে, তখন ইলেকশন কমিশনেরও তো এই সমস্ত বিষয়ে নজরদারি করা দরকার, যে ইলেকশনে ক্যান্ডিডেট হলো সেই ক্যান্ডিডেটকে রক্ষা করাটাও তার দায়িত্ব। কিন্তু এটা তো কোনো ভুটান না, ইলেকশনে ক্যান্ডিডেট প্রার্থী হয়েছেন, ইলেকশনে দাঁড়িয়েছেন, নমিনেশন জমা দিয়েছেন, নমিনেশন উইথড্র করতে দেওয়া হলো। সেই সমস্ত বিষয়গুলি তো আছে। ইলেকশনের কমিশন মানে এই যে তারা রুলিং পার্টি এবারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা রাজনৈতিক পরিস্থিতিটা তাদের অনুকূলে না, এটা তারা ফ্রম দ্য বিগিনিং তারা প্রথম থেকে বুঝতে পেরেছে। কারণ তাদের কোনো ইস্যুই ক্লিনস করছে না, যত ইস্যুই তারা তুলে ধরার চেষ্টা করো সেই ইস্যুগুলো ক্লিনস করছে না। আপনি যেন ধর্মীয় মেরুকরণের জায়গাটা ক্লিনস করছে না, মুসলিমদের প্রশ্নে তাদের যে মানে জেহাদ, সেটা এবারও ক্লিনস করছে না। সেই দিক থেকে আমরা যখন তাদের কাছে আজকে শুনছিলাম একটা জায়গাতে 4টি বিষয় হচ্ছে যে আপনার এটা কখনোই সম্ভব না। যেমন সূর্য পশ্চিম দিকে উদয় হয় না, মরুভূমিতে আপনার মাছের চাষ হয় না, ঠিক তেমন ভাবেই নাকি মোদী সরকার মানে বর্তমান রুলিং পার্টি তাদের মানে মূল যে বিষয়, মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো তারা সামনে তুলে আনেন না। এগুলো কিন্তু সামনে চলে এসেছে, এগুলো তার কাছে কোনো উত্তর নেই, যে জবাব নেই। মানে মুদ্রা থেকে মুদ্রায় আমি একটু একটু আপনাকে থামিয়ে আমি দর্শকদেরকে একটা ছোট্ট তথ্য এই ফাঁকে দিতে চাইছি। আমি আরো একবার, যারা আমাদেরকে এই অনুষ্ঠানটা দেখছেন, আপনারা হয়তো ভাবতে পারেন যে মানে এই নির্বাচনের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, যে টার্ন আউটটা বাড়া। প্রথম ফেজে যে দুটো ক্ষেত্রেই, প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজের যে সংখ্যা, প্রথম ফেজের সংখ্যাটা ছিল 60.14% এবং দ্বিতীয় ফেজে 60 কাছাকাছি, অর্থাৎ 60% কাছাকাছি। এই সংখ্যাটা টার্ন আউট 11 দিন পরে নির্বাচন কমিশন গত পরশুদিন তারা আপলোড করেছেন, যেটা আমার কাছে এখন রয়েছে আমার সামনে। সেই আপলোডটা যদি আমরা দেখি, তারা যে তথ্যটা দিচ্ছে 66.14%, অর্থাৎ 66.14% ভোট প্রথম ফেজে ভোট পড়েছে, টার্ন আউট সেটা। আর দ্বিতীয় ফেজে সেই পার্সেন্টেজটা হচ্ছে 66.71%, অর্থাৎ দ্বিতীয় ফেজে যদি আমরা দেখি, দ্বিতীয় ফেজের সংখ্যাটা যদি আমরা দেখি, দ্বিতীয় ফেজে কিন্তু সংখ্যাটা বেড়েছে। দ্বিতীয় ফেজের সংখ্যাটা কত? 66.71%, অর্থাৎ 6-7% কাছাকাছি, যেটা প্রথমে তারা জানিয়েছিল 60.96%, আর প্রথম দফায় ছিল 60.03%, অর্থাৎ 19 তারিখ 60.03%, 60.03% ভোট পড়েছিল। 19 তারিখ তারা জানিয়েছিলেন বিকেলে, আর 26 তারিখ বিকেলে জানিয়েছিলেন 60.96% ভোট পড়েছে। সেটা তারা জানালেন গত পরশুদিন, অর্থাৎ 11 দিন পরে ভোট পড়েছে নাকি প্রথম দফায় 66.14%, প্রায় 6% বেড়েছে। দ্বিতীয় দফা অর্থাৎ 26 তারিখ, যেটা বিকেলে জানিয়েছিল 60.96% ভোট পড়েছে, প্রায় এক সপ্তাহ পরে তারা জানালেন ভোট শতাংশ বেড়েছে, 66.71% ভোট তারা মানে টোটাল টার্ন আউট হয়েছে, প্রায় 6% ভোট পড়েছে। অর্থাৎ এই যে ভোটটা বাড়লো, সেটা নিয়ে আমাদের আলোচনা। আমি আবার মৃন্ময়দার কাছে যাব। মৃন্ময়দা, আরেকটা এই জায়গাতে আপনার কাছে জানতে চাই, মানে এই জায়গাতে বিরোধীরা তো এখন এটাকে মুদ্রা করছেন, নির্বাচন কমিশন কি সাংবাদিক সম্মেলন করে এই গোটা বিষয়টা কি করে বাড়লো, কোথায় তাদের মেকানিজমে ভুল ছিল,
কেন তাদের দেরি হলো এটা আপলোড করতে, কেন এটা জানাতে দেরি হলো, এটা নিয়ে নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন করা উচিত কি? নিশ্চয়ই, তারা তো এটা পাবলিকের ব্যাপার, পাবলিক রিলেটেড ইস্যু, তারা পাবলিকের কাছেই তারা প্রকাশ করবেন। তারা ইলেকশন যখন ডিক্লেয়ার করেছেন পাবলিকের সামনে এসে, প্রেসের সামনে এসেই তারা ঘোষণা করেছেন, তারা তো আর ওয়েবসাইটে আপলোড করে দেননি। আমি সেটা বলছি যে এটা তাদের করা উচিত ছিল। সাথে সাথে তাদের 190টা পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি আপনার টার্ন আউটটা প্রকাশ করা দরকার ছিল। কারণ এই ক্ষেত্রে দেখুন, ত্রিপুরাতে দু দফাতেই ত্রিপুরাতে হাইয়েস্ট, মানে 190টা সিটের মধ্যে ত্রিপুরার দুটো সিটেই ফার্স্ট ফেজও হাইয়েস্ট পার্সেন্টেজ ভোট করেছে, আর সেকেন্ড ফেজও আপনার হাইয়েস্ট করে, অ্যাকর্ডিং টু ইলেকশন কমিশন। এখন আমাদের তো এটা দেখতে হবে যে ইলেকশনের দিন যখন আপনার স্টুডিওতে আমরা বসছিলাম, যখন দেখা গেল যে এত পার্সেন্ট ভোট আসছে, হ্যাঁ এত পার্সেন্ট ভোট এসেছে, তো এই পার্সেন্টেজ ভোটটা কত পার্সেন্ট ভোটে গিয়ে সমাপ্ত হলো, তখন ছড়া পর্যন্ত আমরা দেখেছি নিয়ার অ্যাবাউট 80% ভোটের কাছে এসেছে। তাহলে এটার কত পার্সেন্ট ভোট বাড়তে পারে? আপনি 11 দিন যাবত তো কোনো পুলিং স্টেশনে ভোট হয়নি, 3 দিন যাবত তো কোনো পুলিং স্টেশনে ভোট হয়নি। তো ইলেকশন তো আপনার ওই দিন 26 তারিখ হোক 19 তারিখ হোক রাত্রের মধ্যেই আপনার ভোটটা শেষ। কোন কনস্টিটিউয়েন্সির মধ্যে রিপোলিং এরও অ্যানাউন্সমেন্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আমি জানি না কোথাও রিপোলিং হয়েছে কিনা এই দুটো ফেজের মধ্যে। যদি হয়ে থাকে তাহলে এটা পরে যুক্ত হতো, সেটা হচ্ছে। কিন্তু একই দিনে ইলেকশন হলো, আপনি যদি এটা বেরো থাকে কত পার্সেন্ট ভোট বাড়তে পারে? 1%, 1%, 2% ভোট বাড়তে পারে, কিন্তু এটা এড্রা 6% বেড়ে গেছে। আপনি যদি স্টেট ওয়াইজ দেখেন, স্টেটে কত পার্সেন্ট, কোন স্টেটে আপনার, আমি যেটা শুনেছি কোন স্টেটে আপনার মোর দেন 8% ভোট বেড়ে গেছে, যেটা প্রথম ইলেকশন কমিশন ইলেকশনের দিন যতটুকু বলেছিল, রেকর্ড দেওয়া হয়েছিল, সেটা কোন স্টেটে আপনার মোর দেন 8% পর্যন্ত আপনার ইনক্রিজ হয়ে গেছে। সেই সব যদি হয়ে থাকে তাহলে এটা তো একটা সরকারের ইলেকশন কমিশনের নিজস্ব একটা মেকানিজম, যে মেকানিজমটার সাথে গভর্নমেন্ট ওতপ্রোতভাবে জড়িত, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওতপ্রোতভাবে জড়িত। আর এই মেকানিজমটাকে প্যাট্রোনাইজ করছে, মানে সবকিছুকে আইনি বৈধতা দিচ্ছে ইলেকশন কমিশন। আর এই যদি মেকানিজমটা থাকে, তাহলে অপোজিশন যতই চেষ্টা করুক, মানুষের যতই থাকুক, মানুষের ক্ষোভ বিক্ষোভ যতই থাকুক, এই মেকানিজম তো মেকানিজমটাই আপনাকে হারিয়ে দিতে পারে। যদিও এই জন্য একটা কথা শোনাও যায় যে জরুরি অবস্থার সময়ে ব্যালট পেপারের নির্বাচনেও কিন্তু দুর্দণ্ড প্রতাপশালী মানে প্রধানমন্ত্রী ওই সময় পরাজিত হয়েছিল, এটাও বলা হয়। কিন্তু তারপরে দেখা যায় যে আপনি দেখুন যে এই যে মেকানিজম, এই মেকানিজমটা যদি কাজ করতে থাকে, যেটা আমি বলেছি ভিভিপ্যাট এবং ইভিএম এর 100%, কেন এটা সুপ্রিম কোর্ট বাতিল করবে? আর এই রায়ের পরেই কিন্তু আপনি দেখুন তাদের এই মানে লিস্টগুলি আপলোড করতে হবে, এর আগেই তারা এটা কাজ আপলোড হচ্ছে করে। সেটা এইসব একটা ব্যাপার, চিন্তার ব্যাপার যে অ্যাকচুয়ালি ইলেকশনটা 7 ফেজে যাওয়ার পরে 4 তারিখে কি ধরনের রেজাল্ট আমরা দেখতে পাই আর কি, সেটা একটা চিন্তার ব্যাপার এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আর কি। এর আগে আমি আপনার থেকে একটু জানতে চাইছি, এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছিল? বা নির্বাচন কমিশন তো আমার যতদূর জানা প্রত্যেকটা ফেজের নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের সাংবাদিক সম্মেলন করার কথা, তারা সেটা করেননি বা এখনো পর্যন্ত, মানে ওরা শুধু তাদের ওয়েবসাইটে সেটা আপলোড করেছে, মানে কিভাবে মানে ভোটটা বেড়েছে। এটা তো ভোটটা যে বেড়েছে, ধরো ভোটটার এখন ধরুন প্রথম 102টা, তারপরে 88টা, 190টা সিট, 190টা সিটে কোন সিটে কত ভোট পড়েছে সেটা যদি সামনে আসে, তাহলে তো প্রত্যেকটা মানুষ আপনার হিসাব করে বের করতে পারবে কত পার্সেন্ট ভোট বেড়েছে। প্রত্যেকটা মানুষই তো পারবে, যারা লেখাপড়া জানে। প্রত্যেকটা, আজকে ভারতবর্ষের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত, তো এটা তো যুগের হিসাব, এত পার্সেন্ট ভোট পড়েছে, এতটা ভোট পড়েছে, সাধারণভাবেই তো আপনার হিসাবে চলে আসে। আপনি যদি এই হিসাবটা আপলোড না করেন, 190টা সিটের যদি আপনি হিসাবটা আপলোড না করেন, আপনি একটা গড় করে দিলেন, গড়ের মধ্যে গড়টা কি সেটা তো মানুষ জানতে পারলো না। গড়টা যে আপনি দিলেন, এভারেজ দিলেন, সেটার মধ্যে তো একটা গেরাকল আছে। তার জন্য বলেছিলাম যে প্রথম যখন ইলেকশনে 19 তারিখে যখন দেখা গেল যে মোর দেন 9% ভোট কম করেছে, সেটা নিয়ে কিন্তু একটা বিশাল চর্চা শুরু হয়ে গেছে। এই 19 তারিখের পরে 26 তারিখের মধ্যে সমস্ত মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মানে সার্কেলে আপনার এটা হচ্ছে চর্চার ব্যাপার হয়ে গেছে, মূল আলোচনার বিষয় যে ভোটটা ভারতবর্ষের মানুষ দিতে ভোট কেন্দ্রে যাচ্ছে না, এটা হচ্ছে মূল বিষয়। কারণটা যাচ্ছে না কেন?
যে সরকারের যে 10 বছরের শাসন এবং এইবারের ইলেকশনে তাদের যে আপনার ইস্যুগুলো, এগুলি মানুষকে আকর্ষিত করছে না, তার জন্য যাচ্ছে না। এটা হচ্ছে একটা বিষয়, এটাই মূল বিষয় হিসেবে সামনে এনেছিল। তার জন্য বলছি, এটাকে আপনার কভার আপ করার জন্য, মানুষের মধ্যে আই ওয়াশ করার জন্য, র্যাঙ্কস এন্ড ফাইলকে উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, অপোজিশনের উপর একটা প্রেসার ক্রিয়েট করার জন্য, যে ভোট কম পড়েছে এই যে বিষয়টা, ব্যাপারটা এরকম না। ইলেকশন কমিশনকে দিয়ে এই সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হলো, মিনিমাম 2.5 থেকে 3% ভোট কম পড়েছে, এটা তারা দেখছে না। এটা হচ্ছে মূল বিষয় আমার কাছে মনে হয়। আমি শেষ একটা প্রশ্ন করবো আপনার কাছে, এতে করে মানে বিরোধীদের চিন্তার কারণটা কি হচ্ছে? মানে ভোট শতাংশ যদি বাড়েও, মানে এখন বিরোধীরাও তো এটা নিয়ে প্রশ্ন করছে যে কেন নির্বাচন কমিশন 11 দিন পরে সেটা আপলোড, কেন পরে সেটা তারা জানালো যে ভোট শতাংশ বেড়েছে। এখন বিরোধীদের চিন্তার কারণ মাথার ভাঁজ পড়ছে কেন? এই যে আমি যেটা বললাম, যে এই যদি একটা মেকানিজম থাকে ভোটটাকে মেকআপ করার জন্য, এই পার্সেন্টেজে যদি ভোটটাকে মেকআপ করার জন্য একটা মেকানিজম থাকে, তো মানুষের যতই খুব বিক্ষোভ থাকুক, এটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে কি হবে না, সেটাও তো একটা প্রশ্ন থেকে যায়। আপনি দেখুন ত্রিপুরার বুকে কত পার্সেন্ট ভোট হয়েছে, কত পার্সেন্টেজ মানুষ ভোট দিয়েছে। ত্রিপুরার বুকে কে ছাপ্পা ভোট হয়নি? ত্রিপুরার বুকে তো ছাপ্পা ভোট হয়েছে। ত্রিপুরার বুকে ছাপ্পা ভোটের কত পার্সেন্ট ছাপ্পা ভোট হয়েছে সেটা তো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এই কারণে যারা ছাপ্পা ভোট প্রতিহত করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের রেকর্ড নেই, কমপ্লেইন নেই যে এই জায়গায় ছাপ্পা ভোট হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে, এটা রেকর্ড নেই, কমপ্লেইন নেই ইলেকশন কমিশনের কাছে। তার জন্য সবটাই আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার করা হয়। সেই জন্য বলছি যে ইলেকশনের এই যে মেকানিজমটা, এই মেকানিজমটা যদি এস্টাবলিশড হয়ে যায়, তার জন্যই আপনার অপোজিশনের ক্ষেত্রে মানে কপালে ভাঁজ পড়ে যায়, যে তাদের যে চিন্তা যে এটা যদি চলতে থাকে তাহলে এই সমস্ত মানুষের খুব বিক্ষোভটি ভোটের বাক্সে প্রতিফলিত হলেও রেজাল্টটা সেইরকম আসবে। এটা হচ্ছে মূল বিষয়। ঠিক, একেবারে বিষয়টা আমরা এই কারণে করছি কারণ আমার মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার যতই সাংবাদিক সম্মেলনে শেরো শায়েরি বলুক, যতই কবিতা বলুক, যতই গানের সুরে কথা বলুক, কিন্তু আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন এখনো সেই মানধাতার আমলেই রয়েছে। নতুবা এইভাবে এতদিন পরে নির্বাচনের শতাংশ বেড়েছে বা এত শতাংশ ভোট পড়েছে সেটা জানাতে 11 দিন সময় লাগে নির্বাচন কমিশনের। যখন নির্বাচন কমিশন বলছে তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, এবারের নির্বাচন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে নির্বাচন হচ্ছে, প্রচুর কর্মীরা রয়েছে নির্বাচনে এবং এত পয়সা খরচা হয় নির্বাচনের জন্য, সেই নির্বাচনের ফলাফল যখন একদিনে আউট হয় আর নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে সেটা জানতে সময় লাগে 11 দিন। প্রশ্ন তো হবে, সাধারণ মানুষ প্রশ্ন করবে এবং আমরা সেই প্রশ্নটা রাখবই এবং নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করে তার যুক্তি ব্যাখ্যা করা উচিত, সেটাও দরকার। জাতীয় নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনারকে সাংবাদিক সম্মেলন করে এই কথাটা বলা অন্তত উচিত যে 11 দিন পরে কিভাবে এই মানে কিভাবে বাড়লো ভোটের শতাংশ। 6% ভোট, চারটিখানি কথা নয়, 1-2% নয়, 6% ভোট। তাহলে গ্যাপিংসটা কোথায় ছিল? কোথায় থেকে তারা তথ্যটা ভুল পেয়েছিল? কোথা থেকে তথ্যটা পাননি? কোন জায়গার ভোটের কাউন্টিং, তারা যে ভোট গ্রহণ হয়েছে সেখান থেকে তারা কাউন্টিংটা পাননি? বিশাল একটা প্রশ্ন এবং সেখান থেকেই প্রশ্ন তারা করেছেন এবং সেই প্রশ্নটাই কিন্তু বিরোধীরা এখন করছেন। এখন এটাই দেখার বিষয় যে জাতীয় নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার কবে সাংবাদিক সম্মেলন করেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মৃন্ময়দাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপাতত আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই